কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার 28 লক্ষ কোটি টাকার ভাগ, এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে। এদিকে টাকার বিনিময়ে শেখ হাসিনা ক্ষমতায় আসবে, সবকিছু ফাঁস হয়, আরো ফাঁস হয় এরই সাথে কে কে জড়িত রয়েছে। ক্ষমতাচ্যুতি প্লাস নির্বাচনের আগ থেকে শেখ হাসিনা বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না তিনি ক্ষমতায় থাকেন। এরপর যখন সরকার পতন ঘটল, সজীবজের জয় থেকে শুরু করে অনেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কথা এখনো বলছেন যে এই ঘটনার পেছনে একটা বড় ধরনের কলকাঠি নেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হঠাৎ একটি সুখবর এলো। সুখবরটা হচ্ছে এরকম, দর্শক খুবই ভালো এবং একটা সুসংবাদ নিয়ে এসেছি। মন ভালো হয়ে যাবে যারা পুতিন কাকার ফ্যান ফলোয়ার আছেন, কারণ বাংলাদেশের চেহারা বদলে যাবে। আমাদের এই কাজগুলোতেই সহযোগিতা করার জন্য অলরেডি টিম মাঠে আছে। আগামী 2-1 দিনের মধ্যেই আমাদের যেটা দরকার ছিল, আমাদের কিছুটা ফাটল ধরেছিল, এখন সম্পূর্ণ জায়গাতে আসছে। এবং ভারতের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নাই। বলে রাখি, ভারত কখনোই বাংলাদেশে বন্ধু হবে না এবং বাংলাদেশকে কখনোই দাঁড়াতে দেবে না। কেননা তাদের কর্তৃত্ববাদী মনোভাব এই 16 বছর তৈরি হয়েছে, সেটা থেকে তারা বেরিয়ে আসতে পারবে। এবং ভারত বাংলাদেশকে কেন্দ্র করে বিলিয়ন অফ ডলার ইনভেস্ট করেছে। খুব জোরে সোরে জাতীয় সরকারের গুঞ্জন শোনা যাচ্ছে যে সবার ঐকমত্যের ভিত্তিতে একটি সরকার গঠিত হতে যাচ্ছে এবং সেই সরকার 2 বছরের জন্য থাকবে। রাজনীতিতে শেষ কথা বলতে আসলে কোনো কিছু নেই। 8 ডিসেম্বর আসলে শেখ হাসিনা কিভাবে তিনি রাজনীতির মাঠে আবারও পুনরাবৃত্তি করতে যাচ্ছেন, পুনর্বাসিত হতে যাচ্ছেন। অবশেষে সামনে এলেন শেখ হাসিনা। ভারতের মাটি থেকেই আওয়ামী লীগের এক সভায় ভার্চুয়ালি যোগ দিলেন তিনি। সেখানে বাংলাদেশের সম্প্রতি সংখ্যালঘু নিপীড়ন সহ ডক্টর ইউনূসকে নিয়েও কঠোর সমালোচনা করেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। শেখ হাসিনা নিউ ইয়র্কে প্রথমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি আসতে যাচ্ছে। দেশ থেকে পাচার করা শত শত কোটি টাকা এখন কাজে লাগিয়েছে শেখ হাসিনা। এইটা দেখে সবাই অবাক হয়ে গিয়েছে, শেখ হাসিনা এই কাজটি কিভাবে করতে পারলো। দর্শক শ্রোতা, আপনারা সবকিছুই দেখতে পারবেন। সর্বশেষ শেখ হাসিনা কখন ক্ষমতায় বসে। টাকার উপরে কিন্তু বর্তমানে কিছুই নেই। যার টাকা আছে তার ক্ষমতা আছে, যার টাকা আছে তার সারা পৃথিবী আছে। এইটা কিন্তু এখন প্রমাণিত হয়েছে। আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন শেখ হাসিনার কার্যক্রমগুলা। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং তাকে কিন্তু সবাই খুঁজছিল এক প্রকার ফাঁসি দেওয়ার জন্য। এখন তার চাল, এখন তার খেলাটি দেখে সবাই রীতিমতো অবাক হয়ে গিয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে কিন্তু বুঝতে পারবেন শেখ হাসিনার সর্বশেষ অবস্থা এবং সে কখন ক্ষমতায় বসে এবং তাকে কে ক্ষমতায় বসাবে। এটা কিন্তু আপনারা দেখলে অবশ্যই অবাক হবেন। ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন আপনারা কি চান এবং শেখ হাসিনা যে এই কাজটি করলো এবং তার সাথে মিলিয়ে যে এই কাজটি করালো, এইসব বিষয় নিয়ে আপনাদের মন্তব্যটা আপনারা ভিডিও শেষে করবেন। এখন আগে বিস্তারিতভাবে এইগুলা দেখেন যে এইসব বিষয় নিয়ে সবাই কি বলতেছে এবং সে কিভাবে এইসব করছে। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের রাজনৈতিক মাঠে ফিরে আসার জন্য নানান ফন্দি ফিকির বা দেশে থাকা যে নেতাকর্মীরা আছে তাদেরকে মানসিকভাবে উজ্জীবিত করার জন্য একের পর এক কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যাচ্ছে। তো কিছু কিছু ক্ষেত্রে সফলও হচ্ছেন, এটা বলাই বাহুল্য। কারণ শেখ হাসিনা ইস্যুতে এই যে জাতীয় সরকার, জাতীয় ঐক্য, সকল কিছুর পুলে একটা জিনিস কিন্তু এটা হচ্ছে শেখ হাসিনা। তার বদলতেই বাকি রাজনৈতিক দলগুলো তারা কিন্তু একাট্টা হচ্ছে। কিন্তু এত কিছু করে শেখ হাসিনাকে কি রুখে দেওয়া যাচ্ছে? দর্শক, ব্রিটেন থেকে চাঞ্চল্যকর তথ্য এসেছে, আর এই চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমাদের সরকারও অলরেডি ব্রিটেনের সাথে কমিউনিকেশন করছে। অনেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন 8 ডিসেম্বর আসলে শেখ হাসিনা কিভাবে তিনি রাজনীতির মাঠে আবারও পুনরাবৃত্তি করতে যাচ্ছেন, পুনর্বাসিত হতে যাচ্ছেন। ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে নতুন অস্বস্তি নাম হচ্ছে এই মুহূর্তে ব্রিটেন। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তা নিয়ে আজকে আমাদের সরকারের পক্ষ থেকে ব্রিটেনের যিনি কূটনীতিক আছেন তার সাথে কথা বলেছেন। তো এর মাঝখানেই আরও চাঞ্চল্যকর সমস্যায় আমরা বলতে পারি, লন্ডনে একটি বড় সড়ো সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, মানে লন্ডন শাখা আওয়ামী লীগ। আগামী 8 ডিসেম্বর একটা মহা সমাবেশ হবে, যেখানে হাজারো নেতাকর্মী যারা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে আছেন তারা সেই প্রোগ্রামে উপস্থিতি মেক শিওর করবে। বলা হচ্ছে অনুষ্ঠানের আয়োজক হচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে তারা একটা আয়োজনের পোস্টারও করেছে, যেখানে প্রধান অতিথি হিসাবে হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচারও চালাচ্ছে। যদিও আপনার এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। আজকে 5 ডিসেম্বর আনটিল নাও তিনি ভারতে আছেন বলে মেক শিওর করা হচ্ছে। কূটনৈতিক সূত্রটি বলছে ওই সমাবেশে বেসিক্যালি শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন না, কিন্তু ভার্চুয়ালি তিনি সেই প্রোগ্রামে বক্তব্য দিবেন। আবার কেউ কেউ বলছেন যে শেষ পর্যন্ত সমাবেশটি করার জন্য যুক্তরাজ্য সরকার এই অনুমতিটা দেবে কিনা বা আদৌ তিনি বক্তৃতা করবেন কিনা। ওই আয়োজনের ভেন্যু হিসেবে আপাতত ইস্ট লন্ডনের ইমপ্রেশন হল নামক একটা জায়গা আছে, সেটাকে ঠিক করা হয়েছে। সেই সমাবেশ থেকে প্রবাসী সরকার গঠনেরও চেষ্টা করা হতে পারে বলে আয়োজকরা জানিয়েছে।
সেগুনবাগিচার দায়িত্বশীল সূত্র বলছে, উপর উল্লেখিত বিষয়াদি বিবেচনায় নিয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুককে গতকালকে ডেকেছিলেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা। সাধারণত যে কোনো বিষয়ে অসন্তোষ জানাতে রাষ্ট্রদূত বা হাই কমিশনারকে অতিরিক্ত সচিব বা মহাপরিচালক পর্যায়ে ডাকা হয়, কিন্তু ব্রিটেন যেহেতু শুরু থেকেই অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দিয়ে আসছে, তাই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে উপদেষ্টা নিজেই রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছেন। তাই দূতকে তলব নয়, বরং উপদেষ্টা কথা বলার আগ্রহ ব্যক্ত করেছেন মর্মে আমন্ত্রণ জানানো হয়েছিল। হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বিদায়ের পর উপদেষ্টা মিস্টার হোসেন গণমাধ্যমকে ব্রিফ করেন। সেখানে তিনি কোনো প্রশ্ন নেবেন না বলে আগেই ঘোষণা দিয়ে বলেন, আমি কেবল স্টেটমেন্ট করব। ফলে ব্রিটেন আওয়ামী লীগের সমাবেশ নিয়ে হাই কমিশনারের সঙ্গে কি কথা হয়েছে বা আদৌ তিনি বিষয়টি উল্লেখ করেছেন কিনা এ নিয়ে কিন্তু আপনার কোনো রকম তথ্য তিনি দেননি। তো তিনি বলছেন যে ব্রিটিশ হাই কমিশনারকে দুটি কারণে ডেকেছিলাম, ছোট ছোট দুটো ঘটনা। একটা হচ্ছে 2 তারিখে ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন এমপি বক্তব্য দিয়েছিল বাংলাদেশের সংখ্যালঘুর পরিস্থিতির উপরে, সেখানে মিস ইনফরমেশন দিয়েছিল, যেটা নিয়ে আমরা তাদেরকে এখানে বক্তব্য দিয়েছি। লন্ডন সমাবেশের বিষয়ে জানতে চাইলে আয়োজক যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান তিনি বলছেন যে, আমরা আশা করছি শেখ হাসিনা ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হবেন এবং প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য করবেন। তার সঙ্গে তাদের সরাসরি কথা হয়েছে কিনা, কিভাবে আমন্ত্রণ জানানো হলো, তিনি বলছেন যে বিভিন্ন মারফতে যোগাযোগ হয়েছে। আর ওই সমাবেশের জন্য ব্রিটিশ সরকার কি আসলে অনুমতি দিয়েছে? তো এই নেতার বক্তব্য হচ্ছে, হলরুমে অনুষ্ঠানের অনুমতি লাগে না, কেবলমাত্র 10 ডাউনিং স্ট্রিট এবং পার্লামেন্টের সামনে অনুষ্ঠান করতে অনুমতি লাগে। বাস্তবতাকে অগ্রাহ্য করে শেখ হাসিনাকে তারা কিভাবে প্রধানমন্ত্রী বলে যে প্রচারণা চালাচ্ছেন সেই বিষয়ে তিনি বলছেন, বিদ্যমান সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কোনো কিছু নেই, পরবর্তী নির্বাচনের সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত, সুতরাং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলতে পারি। তার মানে 8 ডিসেম্বর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক যে পুনর্বাসন প্ল্যান অথবা রাজনীতির মাঠে ফিরে আসার যে সবচেয়ে শক্তিশালী ধাপ, সেটা হচ্ছে শেখ হাসিনা জনসম্মুখে ভিডিও কনফারেন্সে প্রকাশ্যে বার্তা দিতে যাচ্ছেন। এখন এটা 8 ডিসেম্বর বোঝা যাবে যে এর মাঝখানে যেহেতু বাংলাদেশ সরকার ব্রিটিশ যেই কূটনীতিক আছেন তাকে ডেকেছেন, এই বিষয়গুলো তার কনসার্ন দিয়েছেন, তাদের দেশ থেকে এটা কিভাবে আসলে ডিল করা হয় সেটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আর পাশাপাশি হতেও পারে, নাও হতে পারে, তবে এই ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট উজ্জীবিত। তারা মনে করছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, রাজনীতির মাঠে তিনি আবারও ফিরে আসবেন। আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের হয়তো নতুন কোনো কর্মসূচি আসতে যাচ্ছে। এখানে কর্মসূচি আসতে পারে 16 ডিসেম্বর উপলক্ষে। 16 ডিসেম্বর হচ্ছে এদেশের সকল জনগণের, আপামর জনগণের 16 ডিসেম্বর বা মহান বিজয় দিবস। এই বিজয় দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কর্মসূচি আসার একটি সম্ভাবনা রয়েছে। আর এটির জন্য আপনাদেরকে অবশ্যই একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একটি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করবেন আপনার যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি সভায়, আমরা যতটুকু শুনতে পেরেছি। হয়তো সেখান থেকেই আপনার 16 ডিসেম্বর উপলক্ষে কোনো কর্মসূচি উনি দিতে পারেন, যদিও এটি এখনও পর্যন্ত আমরা কনফার্ম না, কিন্তু সেই পর্যন্ত আমাদের সকলকেই অপেক্ষা করতে হবে এবং কি 16 ডিসেম্বর প্রমাণ করতে হবে যে বাংলাদেশে যে আওয়ামী লীগ আছে। এই যে ইতিমধ্যে আপনার প্রতিবেদনে বলা হচ্ছে যে প্রায় 58% আপনার মানুষ এখনও বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় চায়। এটি আপনি প্রমাণ করবেন কিভাবে? এটিকে যদি আপনি প্রমাণ করতে চান তাহলে অবশ্যই 16 ডিসেম্বর আপনাকে হাজির থাকতে হবে শহীদের স্মরণে, এবং কি যারা ইতিমধ্যে এই দেশকে স্বাধীন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনায় এবং এই বিজয় দিবসটিকে কেন্দ্র করে সকল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনার থাকতে হবে এই কর্মসূচিতে। এই কর্মসূচিটা কি? এই কর্মসূচি হচ্ছে আপনার শহীদদের স্মরণে আপনারা শ্রদ্ধা জানাবেন, বিভিন্ন দোয়া মাহফিল করাতে পারেন। যেহেতু বিজয় দিবস মানেই কিন্তু দোয়া করা, যাদের মাধ্যমে আমরা ইতিমধ্যে এই দেশ স্বাধীন একটি সার্বভৌমত্ব রাষ্ট্র আমরা ইতিমধ্যে পেয়েছি, তাদের আত্মত্যাগের যে বিষয়গুলো এগুলো আপনার স্মরণ করা এবং কি বিভিন্ন সেমিনার করা, তাদের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করা এবং কি আপনার যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে ইতিমধ্যে তাদের বিরুদ্ধেও হুঙ্কার দেওয়া। কারণ এই দেশ স্বাধীন হওয়ার পরে এখনও পর্যন্ত কিন্তু আপনার যারা চক্রান্তকারী তারা কিন্তু থেমে নেই। ওই যে আমাদের বঙ্গবন্ধু বলেছিল যে স্বাধীনতা করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেকটা কঠিন, বিজয় অর্জনের চেয়ে বিজয় রক্ষা করা অনেকটা কঠিন। ইতিমধ্যে বাংলাদেশের মানুষ সেটি আপনার হারে হারে টের পাচ্ছে এবং কি তারা বুঝতে পারতেছে যে আসলে এই সময়টা বাংলাদেশের মানুষের জন্য কতটা দুর্বিষহ এবং কি 2024 সাল এদেশের মানুষ কতটা বিপদের সম্মুখীন রয়েছে সেগুলো কিন্তু মানুষ ইতিমধ্যে টের পাচ্ছে না যে এরকম না। কারণ স্বাধীনতার চক্রান্তকারী যারা তারাই কিন্তু এদেশকে আপনার ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য তারা দিন রাত প্রচেষ্টা চালিয়ে গেছে এবং কি চালিয়ে তারা ইতিমধ্যে আপনার বিভিন্ন মাধ্যমে তারা সফল হয়ে গেছে। কিন্তু এই সফল চিরস্থায়ী সফল হবে না, এগুলো কিন্তু সাময়িক সময়ের জন্য। এগুলোর জন্য সবাইকেই কিন্তু জবাবদিহি করতে হবে এদেশের জনগণের কাছে। কিভাবে কি হয়েছিল, কার চক্রান্তে এগুলো হয়েছিল, এগুলোর বিষয়ে কিন্তু অবশ্যই তাদের সবাইকে জবাবদিহি করতে হবে। একদিন সুন্দর একটি রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা কাদের হাত ছিল, কারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল, সবাইকেই কিন্তু একদিন এই বিষয়ে জবাবদিহি করতে হবে। সময়টা শুধু আপনার সামনে আসবে, তখনই কিন্তু এগুলোর আপনার দ্বার উন্মোচন হবে, কারা কারা এই ষড়যন্ত্রের মাস্টার মাইন্ডে কারা জড়িত ছিল। আমরা তো মাত্র কিছু কয়েকজন দেখতেছি, অল্প কয়েকজন,
আরও অনেক বড় চক্র এর সাথে জড়িত ছিল। কারা ছিল সেগুলো অবশ্যই সময় মতো জানতে পারবেন, কিন্তু সময়ের অপেক্ষা মাত্র। এই পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আওয়ামী লীগের যত কর্মসূচি আছে দল থেকে দিবে, আপনারা অবশ্যই পালন করবেন। যুক্তরাষ্ট্রের চেয়ে আমরা দেখছি যে এই মুহূর্তে বাংলাদেশের উপরে নানানভাবে চাপ প্রয়োগ করছে রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের চেয়ে আমি তুলনাটা করলাম এই কারণে যে যেহেতু মানুষের মধ্যে এমন একটি ধারণা জন্মেছে, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে, ট্রাম্প যেহেতু জিতেছেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে, সেই জায়গা থেকে বর্তমান প্রশাসনের উপরে, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপরে এক ধরনের চাপ প্রয়োগ করা হবে আওয়ামী লীগের জন্য, যা রাজনীতিতে অনেক সুবিধাজনক অবস্থান তৈরি করে দেবে। কিন্তু আমরা বরঞ্চ দেখছি যে যুক্তরাজ্য একের পর এক চাপ প্রয়োগ করছে। যুক্তরাজ্যের সর্বশেষ যে চাপটি তা হচ্ছে তারা বাংলাদেশে যুক্তরাজ্যের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করেছে। এই কথা বাংলাদেশের ব্রিটেনের হাই কমিশন থেকে জানানো হয়েছে এবং সেখানে যে কথাগুলো বলা হয়েছে খুবই ভয়ঙ্কর। আমাদের একটু দেখা দরকার যে তারা কি ধরনের শব্দ ইউজ করছে। এমনকি যুক্তরাজ্যের পার্লামেন্টে একটি বহুদলীয় গ্রুপ, অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ, APPG, তারা কয়েকদিন আগে একটি প্রতিবেদন দিয়েছে, সেখানেও কি ধরনের কথা বলছে। এবং এর আগে যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বে পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট যে বাংলাদেশ সফর করে গেলেন, সেই সফরেও তিনি কি বার্তা দিয়ে গেছেন আমরা যদি একটু পর মেলাই, বেশ সিগনিফিক্যান্ট বিষয়টি। যুক্তরাজ্য তার যে সতর্ক বার্তা জারি করেছে তার নাগরিকদের উদ্দেশ্যে, সেখানে বলা হচ্ছে দেশ জুড়ে, অর্থাৎ বাংলাদেশ জুড়ে শহর ও নগরে নির্বিচারে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে। কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের টার্গেট করেছে যারা ইসলাম পরিপন্থী জীবন আচরণ বা মতামত পোষণ করেন। এবার আসুন আমরা 25শে নভেম্বর অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ যুক্তরাজ্যের তারা যে প্রতিবেদনটি দিয়েছে, এতে বলা হচ্ছে যে বর্তমান সরকার প্রতিশোধ নেওয়ার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করেছে। আমরা যে ল্যাঙ্গুয়েজগুলো এর আগে হাসিনা সরকারের ক্ষেত্রে দেখেছিলাম, আঞ্চলিক বিভিন্ন মানবাধিকার সংস্থা সহ ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রের অনুসারী দেশগুলো যেসব ভাষা ব্যবহার করছিল, ঠিক একই ধরনের ভাষা যুক্তরাজ্যের এই অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনে উঠে এসেছে এবং হাই কমিশনের বক্তব্যেও খানিকটা উঠে এসেছে। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনে আরও বলা হচ্ছে যে সহিংসতা ও অস্থিরতার পরও শেখ হাসিনা সরকারের পতনের অনেকের জন্য আনন্দ এবং আশার বাণী নিয়ে আসা হয়েছিল। মানে এটা তো বাস্তবতা, যথেষ্ট পরিমাণ সহিংসতা হয়েছে, যে গণহত্যা সংঘটিত হয়েছে 5 আগস্ট অভ্যুত্থানের আগে, এবং সেই দিনে সেই শত শত প্রাণহানির পরেও, অনেক রক্ত ঝরানোর পরেও মানুষের মনে এক ধরনের স্বস্তির নিঃশ্বাস পড়েছিল যে না, ভবিষ্যতে ভালো কিছু হতে যাচ্ছে। কিন্তু ওই প্রতিবেদনে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ বলছে আমরা এমন প্রমাণ পেয়েছি যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার সংস্কৃতি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে। এবং এখানে আরো একটি সিগনিফিক্যান্ট বক্তব্য ছিল, যে কথাটি আমরা বরাবরই বলে আসছি, 5 আগস্ট থেকেই বলে আসছি, কিংবা 8 আগস্ট থেকে বলে আসছি, যে যদি আইনের শাসন প্রতিষ্ঠায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়, তাহলে তার সরকার কিংবা তার ভাবমূর্তির জন্য তো ভালো হবেই না, বরং বাংলাদেশকে অনেক বেশি খেসারত দিতে হবে। আমি আরেকটু জানিয়ে রাখি, ওই প্রতিবেদনে যে বিশেষ করে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছিল তা হচ্ছে হত্যা মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে। যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জাতির উদ্দেশ্যে কথা বলেছেন। আজ জাতির উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন, যে আজকের সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক করে তিনি যা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন আমরা সেই সতেজ জাতি, যখন পুলিশ বলে যে স্যার একজন মরলে তো 4 জন দাঁড়াইয়া যা, এখন 4 জন না 40 জন দাঁড়িয়ে যাবে। আমরা দেখেছিলাম একটা ভিডিও যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে, পুলিশের আইজিপি কে দেখাচ্ছে, স্যার একজন মারা গেলে তো পালিয়ে যায় না, আরো 4 জন দাঁড়িয়ে যা। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন 4 জন নয়, এখন 40 জন দাঁড়িয়ে যাবে। আমাদের ভিতরে সেই ঐক্যবদ্ধতা এসে গিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন আগস্টের 5 তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, সেই ঐক্যের কোথাও কোনো ফাটল ধরে নাই। আজকের সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে উনি বুঝতে পেরেছেন ঐক্যের ভিতরে বাংলাদেশের পক্ষে এবং ভারতের বিরুদ্ধে সবাই ঐক্য আছে, একসাথে আছে, এতে কোনো ফাটল ধরে নাই। আমরা কোনো দুর্বল থেকে এখানে আসি নাই, আমরা কোনো দুর্বলতা থেকে এখানে আসি নাই। স্বৈরাচার সরকারকে বিদায় দিয়ে আমরা 5ই আগস্ট থেকে যাত্রা করেছিলাম। সেই জাতি এখনো সজাগ আছে এবং মজবুত আছে। সেই মজবুত জিনিসটা জনগণের কাছে তুলে ধরতে হবে, তারা যেন মনে করে না যে এটা বুঝি ঠান্ডা হয়ে গেছে। তিনি বলেন ঠান্ডা আমরা হই নাই, আমরা সেই সতেজ জাতি, যখন পুলিশ বলে যে স্যার একজন মরলে তো 4 জন দাঁড়িয়ে যা, এখন 4 জন না 40 জন দাঁড়িয়ে যাবে।
সেই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। এটা সবার মনে জাগিয়ে দেওয়া আছে। এই জয় ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ, কোনো শক্তি নাই। যে ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, এটা ছিনিয়ে নিতে পারবে না। কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই, আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে সেগুলো মুছে যায় নাই। ডায়ালগ করছে, আমাদের বুকেও এগুলো টকবক করছে। কাজে আমরা সেই শক্তিমান জাতি, আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরব। ক্ষমতাচ্যুতি প্লাস নির্বাচনের আগ থেকে শেখ হাসিনা বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না তিনি ক্ষমতায় থাকেন। এরপর যখন সরকার পতন ঘটল, সজীবজের জয় থেকে শুরু করে অনেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কথা এখনো বলছেন যে এই ঘটনার পেছনে একটা বড় ধরনের কলকাঠি নেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শক, এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শেখ হাসিনার সম্পর্কটা কেমন, আওয়ামী লীগের সাথে সম্পর্কটা কেমন? বাইডেন সরকারের সাথে আওয়ামী লীগের সম্পর্ক বরাবরই খারাপ ছিল, ডক্টর ইউনূসের ভালো ছিল। কিন্তু আপকামিং যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের ইস্যুটা হয়তোবা আলাদা কিছু হবে। তবে রাইট নাও মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে আরও একবার বড় ধরনের ভিলেনই বানানোর চেষ্টা করছেন বা বানিয়ে দিয়েছেন, অথবা তিনি ভিলেন সেটাই প্রকাশ করেছেন। আমরা যেইভাবেই বলি না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই শক্তিশালী কিছু গণমাধ্যম আছে। আমাদের সরকার যখন সারা দিন রাত কথা বলছে, সার্জিস, নাহিদ, আসিফরা যখন কথা বলছে, এগুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল যারা ক্যারেক্টার আছেন, হ্যাঁ, সামহাও যারা বিশ্বকে প্রভাবান্বিত করেন, তাদের কান পর্যন্ত কিন্তু পৌঁছে না। বাট আমেরিকার কিছু গণমাধ্যম আছে, যখন সেইখানে কোনো নিবন্ধন ছাপা হয়, প্রতিবেদন প্রকাশ হয়, সেটা মুহূর্তের মধ্যেই তাদের কাছে চলে যায়। কথা বলছি দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন নিয়ে। 4ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটা প্রতিবেদন। আপনার সেখানে আমরা যদি দেখি, আমাদের যিনি বর্তমান গভর্নর আছেন, গভর্নর আহসান এইচ মনসুরের একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং তা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে। তো সেখানে কি, চলতি সপ্তাহে বাংলাদেশে অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র একটা প্রকাশ হয়েছিল, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। তো সেখান থেকে আপনার বলা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে গত 15 বছরে বাংলাদেশ থেকে সার্বিকভাবে প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই শক্তিশালী গণমাধ্যমটা এই তথ্যগুলোকে এই মুহূর্তে প্রকাশ দরকার ছিল না। তবে একদিকে দরকার ছিল কোনটা, আওয়ামী লীগের যে রাজনৈতিক ইমেজ অথবা ক্ষমতায় থাকাকালীন এই সরকারের যে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, লুটপাট, এগুলোকে ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের পৃথিবীর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী বা যাই হোক, তাদের সামনে কিন্তু পৌঁছে গেছে। এই নিউজ পেপারগুলো সবাই তাদের কালেকশনে রাখে। তো আমাদের আহসান মনসুর নিউ ইয়র্ক টাইমসকে বলছেন, সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ বুঝতে পেরেছিল লুটপাট করার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ব্যাংক। এই প্রক্রিয়ায় বাংলাদেশের ব্যাংকগুলো শত শত কোটি ডলারের সমপরিমাণ অর্থ বিভিন্ন কোম্পানিকে ঋণ দিয়েছে, যেই কোম্পানিগুলোর অনেকগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এই টাকা কখনো সম্ভবত ব্যাংকে আর ফিরে আসবে না। এই অর্থের একটি বড় অংশ দেশ থেকে অবৈধভাবে বাইরে নিয়ে যাওয়া হয়েছে, যার মধ্যে একটা বড় গন্তব্য ছিল যুক্তরাজ্য। 27 বছর ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কাজ করা আহসান মনসুর বলছেন, যিনি ব্যাংকের গভর্নর, ব্যাংকের পুরো পরিচালনা পর্ষদকে হাইজ্যাক করেছিল আওয়ামী লীগ সরকার। বিশ্বের অন্য কোনো দেশে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ এভাবে গুন্ডা মাস্তানদের সহযোগিতায় পুরো ব্যাংক খাতে এমন পদ্ধতিভাবে ডাকাতি করেছে, এমন ঘটনা তিনি আর কোথাও দেখেননি। অর্থনীতি প্রসঙ্গে আহসান মনসুর বলছেন, আগামী বছর অর্থনীতির আকাশে আরও ঝড় উঠবে, এরপর অর্থনীতির আকাশ পরিষ্কার হতে শুরু করবে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত 5ই আগস্ট শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন। তার ভাগ্যে কি আছে তা এখনো পরিষ্কার নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে তাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এর মধ্যেই শেখ হাসিনার অন্যতম সহযোগী সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচারের তদন্ত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্বাহী পরিচালক AKM এহসান। সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এখনো অভিযোগ গঠন করা হয়নি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইফুদ্দিন জামান বলছেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে উইচ হান্ট করা হচ্ছে, যার মধ্যে তিনিও পড়ে গেছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, কেন এই প্রতিবেদনটা এন্টি আওয়ামী লীগ অবস্থান আরও জোরদার করবে, বা বিশ্বের শক্তিশালী দেশগুলোতে এই মুহূর্তে আওয়ামী লীগের যে লবিং কানেক্টিভিটি,
ইউরোপীয় ইউনিয়ন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায়। তো সেটা একটা প্রভাব ফেলবে। এই কারণেই নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটাই ছিল যেভাবে একটি দেশের অর্থনীতিকে শুকিয়ে ফেলা হয়েছে, মানে ওয়ার্ল্ডের একটা ইমেজ যেটা এখানে চলে আসছে প্রতিবেদনের মাধ্যমে, যে দুর্নীতি। আপনারা জানেন যে পশ্চিমা দেশগুলোতে এগুলা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। সো মার্কিন যুক্তরাষ্ট্র মানে তারা যতদিন বাইডেন সরকার ক্ষমতায় আছে, দিন শেষে হয়তো আরও বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করতে পারে। যেমন বাংলাদেশের এরকম প্রতিবেদন আমি জানি না এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এই শক্তিশালী গণমাধ্যমগুলো এতটা মনোযোগ দিয়ে প্রকাশ করছে কিনা। তো আমরা যতদূর জানি আমাদের সরকারের সাথে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই গণমাধ্যমগুলোর ভালো একটা সুসম্পর্ক আছে। আর ইউনূস সাহেব যেটা করছেন, বাংলাদেশের যেই মানে গুরুত্বপূর্ণ খবরগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলো কিন্তু প্রকাশ করছেন। আর এতে শেখ হাসিনা বা বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি যথেষ্ট নষ্ট হচ্ছে। এখন এটার বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান কি বা মানে কি বলবে সেটা হয়তো সময় বলে দেবে। ভালো থাকুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমেরিকায় আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং বাংলাদেশি নাগরিকদের অ্যাড্রেস করেছেন। সেখানে ইউনূস এবং তার সহযোগীদের গণহত্যার নায়ক বলেছেন এবং বলেছেন যে 5ই আগস্ট পরিস্থিতি ঠিক কী হয়েছিল। তিনি যদি তার নিরাপত্তা বাহিনীকে গুলি চালাতে বলতেন তাহলে রক্তগঙ্গা বইতো। দেশবাসীর উপর তিনি গুলি চালাবার নির্দেশ দিতে পারেননি, তাকে খুন করার চক্রান্ত করেছিল ইউনূস তার সঙ্গী সাথীরা। সেই জন্য তিনি বাধ্য হয়েছিলেন বাংলাদেশ থেকে চলে আসতে এবং ইউনূস এবং তার জঙ্গি সহযোগীদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে প্রতিবাদে সরব হতে অনুরোধ করেছেন। কয়েকদিন আগে ঢাকায় যিনি বাংলাদেশের হাই কমিশনার আছেন প্রণয় ভার্মা, তাকে ডেকে পাঠিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক অসন্তোষ প্রকাশ করেছিল কেন শেখ হাসিনা ভারতের মাটি থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলছেন। তো ভারত এই সমস্ত বালখিল্য বক্তব্যের কোনো গুরুত্বই দেয়নি। শেখ হাসিনা আমাদের সম্মাননীয় অতিথি, যতদিন খুশি ততদিন তিনি থাকবেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি এখনো পদত্যাগ করেননি, বাধ্য হয়েছেন দেশ ছেড়ে চলে আসতে এবং বাংলাদেশের বিমান বাহিনীর বিমান তাকে হিন্ডন এয়ারবেসে পৌঁছে দিয়েছে। তারেক জিয়া যদি লন্ডনে থেকে ভার্চুয়াল মাধ্যমে বিএনপির কর্মী সমর্থকদের অ্যাড্রেস করতে পারেন, শেখ হাসিনাও নয়াদিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের মানুষকেও অ্যাড্রেস করতে পারেন। পৃথিবীর অন্যান্য জায়গায় বাংলাদেশের যে সমস্ত মানুষ আছেন, আওয়ামী লীগের সমর্থক আছেন, তাদেরকেও অ্যাড্রেস করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং ভারত সরকার কোনো প্রতিবন্ধকতা জারি করেনি। অতীতেও দলাই লামা দীর্ঘদিন ভারতে আছেন, টিবেটান গভর্নমেন্ট ইন এক্সাইল রয়েছে। ভারত সরকারের দেওয়া ট্রাভেল ডকুমেন্টকে নিয়ে তারা সারা বিশ্বে ঘুরে বেড়ান এবং তিব্বতে চীনের আগ্রাসনের বিরুদ্ধে সরব হন। তাই এটা নতুন কিছু ব্যাপার নয়। এবং শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে ভারতের সবকটি রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য হয়েছে। জঙ্গি ইউনূসের সহযোগীরা একটা নতুন ছক করছে। কি ছক? বাংলাদেশ বিপন্ন। অর্থাৎ এই যে সারা বিশ্ব জুড়ে ইউনূস সরকারের সংখ্যালঘু নিধনের বিরুদ্ধে যে মানুষ সরব হচ্ছেন, বিভিন্ন দেশ সরব হচ্ছেন, ব্রিটিশ পার্লামেন্টে সরব হচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প সরব হচ্ছেন, জাতিসংঘে ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়ে আলোচনার সময় বহু বক্তা সরব হয়েছেন, প্রচন্ড চাপ। আর ইউনূস তো আমেরিকার ডিপ স্টেটের হাতের পুতুল ছিল। তা ইউনূস বুঝছে এ তো মহা মুশকিল, তাই এখন বাংলাদেশ বিপন্ন, বাংলাদেশের ঐক্য দরকার। মঙ্গলবার ওই বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বৈঠক করেছেন, সমস্ত কটা রাজনৈতিক দলের সঙ্গে করবেন, মৌলবাদী ইসলামিক সংগঠন, ইসলামের ধর্মীয় গোষ্ঠীদের সঙ্গে বৈঠক করে একটা জাতীয় ঐক্য। কি জাতীয় ঐক্য? বাংলাদেশ বিপন্ন, ভারত আক্রমণ করতে পারে। এগুলো হচ্ছে ফেক ন্যারেটিভ। কেন ফেক ন্যারেটিভ? বাংলাদেশে এখনো 1.5 কোটির কাছাকাছি হিন্দু আছে, হিন্দুদের সংগঠন আছে। কই? তারাও তো স্টেক হোল্ডার বাংলাদেশের, তাদেরকে তো বৈঠকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। বাংলাদেশে সংবিধান সংস্কার কমিটি তৈরি হয়েছে, জানলে আপনারা অবাক হবেন, একজনও ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিকে সেখানে রাখা হয়। বাংলাদেশে এবার থেকে জয় বাংলা বলা যাবে না, হাইকোর্টে গিয়ে ইউনূস সরকার সওয়াল করছে। বিভিন্ন অতীতে যেগুলো জাতীয় গুরুত্বপূর্ণ দিন ছিল সেই দিনগুলো ছুটির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ধর্মনিরপেক্ষতা বিষয়টা বাংলাদেশের সংবিধান থেকে মুছে ফেলা হবে এবং আরো অনেক কিছু হবে।
শারিয়া প্রবর্তন করার চেষ্টা হবে। তাই এখন এই যে হিন্দুরা ভারতের দালাল, হিন্দুদের জন্যই বাংলাদেশের যত সমস্যা, এইভাবে হিন্দুদের দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং ওই যে বাংলাদেশের ঐক্য বিপন্ন হতে পারে, সবাইকে একজোট হতে হবে বলা, এই যে ডাক দিচ্ছে ইউনূস, এটার লক্ষ্য হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার করা এবং এই ন্যারেটিভটাকে তৈরি করার চেষ্টা করা, যত দোষ নন্দঘোষ, হিন্দুরাই বাংলাদেশের ঐক্য সংহতির পক্ষে বিপজ্জনক, তারা ভারতের এজেন্ডাকে কার্যকরী করতে চাইছে। আর হিন্দুরা কি বলছেন? আমরা বাংলাদেশে জন্মেছি, বাংলাদেশি পঞ্চভূতে বিলীন হব, এই দেশে আমাদের একই রকম অধিকার, সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা যে অধিকার ভোগ করেন সেই একই রকম অধিকার। কিন্তু এটা ইউনূসের জঙ্গি শাহী মানতে চাইছে না। তারা চাইছে এথনিক ক্লিনজিং, এমন একটা পরিস্থিতি তৈরি করা, বাংলাদেশের সাধারণ মানুষ হিন্দু জনগোষ্ঠীকে দেশের শত্রু ভাবুক, জনমত তৈরি হোক, হিন্দুরা বাধ্য হোক নিজেদের প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে দলে দলে চলে আসতে। সেই সুযোগে পুরো দেশটাই হিন্দু শূন্য হবে, হিন্দুদের সম্পত্তি জোর করে দখল করা যাবে, হিন্দুদের কনভার্ট করা হবে। এই হচ্ছে ছক ইউনূস এবং তার জঙ্গি শাহী। আশা করি আমার দর্শকরা বুঝতে পেরেছেন। বাংলাদেশের বহু মানুষ দেখেন, তারা কমেন্টও করেন, তাদেরকে বলবো জঙ্গি ইউনূস আর সহযোগীদের এই অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ান। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে এই অপচেষ্টার বিরুদ্ধে সরব হতে হবে, পথে নামতে হবে। তাদের কাছে দুটো চয়েস। এক, আপনারা আপনাদের বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করে দেবেন। এরকম চলতে থাকলে কেউ ঠেকাতে পারবে না, নানা রকম ফতোয়া হবে, তালিবান রাজ কায়েম হবে। ওই হাত কেটে, পা কেটে, নাক কেটে লোককে শাস্তি দেওয়া হবে অপরাধে, প্রকাশ্য রাস্তায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া হবে, মেয়েদের পাথর ছুঁড়ে হত্যা করা হবে, মেয়েরা সর্বাঙ্গ ঢেকে রাস্তায় বেরোতে পারবেন, পুরুষ ছাড়া কোনো নারী রাস্তায় বেরোতে পারবেন না। শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিকের পরে মেয়েদের পড়ার অধিকার থাকবে না, চাকরি বাকরিতে মেয়েরা যেতে পারবে না। সমস্ত কিছু এরা কিন্তু করবে। এদের মতাদর্শটাই হচ্ছে এরকম। স্লোগান ভুলে গেছেন বাংলাদেশের মানুষ? আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগানিস্তান, গণতন্ত্রের নিপাত যাক, শারিয়া আসুক। তাহলে বাংলাদেশের মানুষকে ঠিক করতে হবে কোন পথে যাবে, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সবার বাংলাদেশ, নাকি আফগানিস্তানের আর একটা সংস্করণ। চয়েস ইজ ইয়োর্স। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেটা বাংলাদেশের মানুষ ঠিক করবে। আমাদের উদ্বেগ কোনখানে? যদি এটা আফগানিস্তান হয় তাহলে ভারতকে আঁচড়ানো কামড়ানোর চেষ্টা করবে, সফল হবে না। কিন্তু একটা পিঁপড়ে কামড়ালেও তো লাগে। আর 4000 কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত, যদি ধর্মীয় নিপীড়ন এমন পর্যায়ে যায় যে বাংলাদেশের হিন্দুরা বাধ্য হন তাদের ভিটে মাটি ছেড়ে আসতে, ভারত তাদেরকে আশ্রয় দেবে। কিন্তু ভারতেরও তো সমস্যা, 1.5 কোটি মানুষ যদি হঠাৎ করে চলে আসেন তাদেরকে সসম্মানে তো রাখতে হবে। আমরা তো সবসময় অন্য দেশের থেকে আলাদা, শরণার্থীদের আমরা সবসময় সম্মান দিয়ে বরণ করি, কিন্তু অর্থনীতির উপর চাপ পড়বে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা প্রভৃতি রাজ্যে। আর বাংলাদেশ কেন হিন্দু শূন্য হবে? ওখানকার যারা সনাতনী তারা তো বাংলাদেশের নাগরিক, তাদের জন্ম বাংলাদেশে, তাদের পঞ্চভূতে বিলীন হবে বাংলাদেশে। তাহলে এই অপচেষ্টাকে রুখতে হবে। এই রোখার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশের সাধারণ মানুষের। তাদের সামনে দুটো রাস্তা খোলা। এক, যা চলছে তা চলুক, হিন্দু নিধন নিয়ে চুপ করে বসে থাকবো, আর ধীরে ধীরে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে। নীরব থাকার অর্থ হচ্ছে জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া। আর দ্বিতীয় পন্থা হচ্ছে শাহবাগে যেরকম ঘাতক দালাল নির্মূল কমিটি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির শাস্তি চেয়ে বাংলাদেশের ছাত্র জনতা পথে নেমেছিল, সেই একই রকম ভাবে আপনারা পথে নামুন। ইউনূস আর
তার জঙ্গি সহযোগীদের বিরুদ্ধে। দেখুন, এরা এত আস্ফালন করছে না, এরা বেসিক্যালি ভীতু। এরা ভয় দেখাতে চাইছে আপনাকে, ঘেরাও করছে, মব জাস্টিস করছে, পেটাচ্ছে। এরা কত জনসংখ্যায়? বাংলাদেশের সুস্থ বুদ্ধির মানুষ, তাদের সংখ্যা অনেক বেশি, কয়েক গুণ বেশি। তারা জোটবদ্ধ হন, সংঘবদ্ধ হন, পথে নামুন, জঙ্গি জিহাদিদের হাত থেকে আপনাদের প্রিয় জন্মভূমিকে মুক্ত করুন। সংখ্যালঘুদের নিরাপত্তা সংখ্যাগুরুরাই নিশ্চিত করে। ভারতে সংখ্যালঘুরা অনেক ভালো আছেন, কারণ জানেন 100 কোটির বেশি এখানে হিন্দু। কয়টা বিচ্ছিন্ন ঘটনা ঘটে না আমি তা বলছি না, কিন্তু জিজ্ঞেস করে দেখুন সংখ্যালঘুদের, তারা কতটা ভালোই আছে। প্রশাসনে বলুন, বেসরকারি ক্ষেত্রে বলুন, এন্টারপ্রেনার বলুন, সব জায়গাতে সংখ্যালঘু আছে এবং ন্যাশনাল মেইনস্ট্রিমে আছে। না, কিছু জঙ্গি আছে, কাশ্মীরে আছে, কিছু জঙ্গি আছে, তো অস্বীকার করছে না, তাদের মাথা গুড়িয়ে দেবো আমরা। জঙ্গিবাদকে সমর্থন না। বাংলাদেশের মানুষকেও ঠিক করতে হবে তারা কিভাবে তাদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন। ইউনূসের পরিকল্পনা ব্লুপ্রিন্ট আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশ বিপন্ন, বাংলাদেশ বিদেশি আগ্রাসনের মুখে আছে, এখন ঐক্য দরকার। এই বার্তাটা দিয়ে ইউনূস যে জিনিসটা করবে, যে ধর্মীয় সংখ্যালঘুরাই বাংলাদেশের শান্তি, সুস্থিতি, অখণ্ডতার পক্ষে বিপদ, এই ন্যারেটিভটা তৈরি করে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আগ্রাসন, অত্যাচারকেও জাস্টিফাই করতে চায়। তাকে মদত দিচ্ছে কে? মাতৃজঠরের লজ্জা, জঙ্গিদের জারদ সন্তান মাহফুজ, আসিফ নজরুল, হাসনাত, সার্জিস প্রমুখ। এরা জঙ্গি। বাংলাদেশের মানুষ কান খুলে শুনে নিন, এরা জঙ্গি মতাদর্শে দীক্ষিত। মুখে যা কথাই বলুক না কেন, এদের মস্তিষ্ক ভর্তি ঘৃণা, 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 ঘৃণা ধর্মীয় সংখ্যালঘুদের উপর, মুক্তমনাদের বিরুদ্ধে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার কথা যারা বলেন তাদের বিরুদ্ধে। আজকে ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করছে, কালকে যারা ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সবার জন্য বাংলাদেশ এই বিষয়ে সরব হন তাদেরকেও টার্গেট করবে, ইতিমধ্যে করছে, তাদেরকেও কোতল করার ফরমান জারি করবে। এই অপশক্তি, এই জঙ্গি শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে। দেখুন, আমরা আমাদের দেশের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য যা করার করব, কোনো বেয়াদবি, চোখ রাঙানিকে বরদাস্ত করব না। চোখ রাঙালে চোখ গেলে দেব। আর ভারত বলেছে না, আমাদের আক্রমণ করার চেষ্টা করলে, আমাদের দেশে জঙ্গি হামলা ঘটানোর চেষ্টা করলে ঘরে ঢুকে মারব। এই স্টান্স আমাদের আছে, জিরো টলারেন্স। পরিস্থিতি এমন, রোহিঙ্গারা এসে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের সামনে বসতি করছে। ভাইটাল ইনস্টলেশন, অনেক গুরুত্বপূর্ণ গবেষণা কাজ ওখানে হয়। বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য সংসদে এই বিষয়টা নিয়ে সরব হয়েছেন। তিনি বলছেন যে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে জানিয়েছে, কিন্তু কেউ কান দেয়নি। ভোট ব্যাংক পলিটিক্স। আমাদের সরব হতে হবে। নিজেদের দেশে নিরাপত্তা, নিজেদের ভাইটাল ইনস্টলেশন যাতে জঙ্গিদের নিশানায় না আসে, তার জন্য চলুন আমরা একজোট হই, আমরা সরব হই। আমাদের হিন্দু ভাই বোনেরা পড়শি বাংলাদেশে আক্রান্ত হচ্ছে। চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো নামকাওয়াস্তে দড়ি মাছ নাচুই পানি গোছের প্রতিবাদ করলে হবে না, সংঘবদ্ধভাবে। আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে। সবাই কিন্তু শেখ হাসিনার বিষয়ে কথা বলতেছে এবং শেখ হাসিনা যে চালগুলো চালছে সে কিন্তু ভারতের
পালিয়ে গিয়েও অনেক কথা বলতেছে, বাংলাদেশের বিরুদ্ধে অনেক কথা বলতেছে, অন্যদিকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, বাংলাদেশের মধ্যে অনেক ঝামেলাও লাগাচ্ছে। এসব তো আপনারা স্পষ্টভাবে দেখতেই পেরেছেন এবং সে কিন্তু একটার পর একটা কল রেকর্ড ফাঁস করতেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মন্তব্যটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।